সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিও সিরিজের চতুর্থ পর্বে। তো গত ভিডিওগুলোতে আমরা প্রোগ্রামের ভাষার ইতিহাস সম্পর্কে জেনেছিলাম। আমরা জেনেছিলাম প্রোগ্রামিং ভাষার বিভিন্ন প্রজন্ম সম্পর্কে এবং একটা প্রোগ্রাম উন্নয়নের ধাপ সম্পর্কে। আজকে আমরা মেইনলি পড়ব অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে। তো অনুবাদক প্রোগ্রামে যাওয়ার পূর্বে আমি আরেকটা টপিক একটু কভার করে যেতে চাই। সেটা হলো যে একটা কম্পিউটারে যখন একটা প্রোগ্রাম যখন রান হয়, তো আসলে কম্পিউটারে প্রোগ্রামটা কিভাবে কাজ করে, ঠিক আছে? তো সাপোজ ধরো তুমি একটা গান শুনতে যাচ্ছ, ঠিক আছে? কম্পিউটারে তুমি একটা গান শুনতে যাচ্ছ। তো গানটা সাপোজ ধরো তোমার কম্পিউটারে হার্ড ডিস্কের মধ্যে সেভ আছে। তো হার্ড ডিস্ক মানে কি? তোমার কম্পিউটারে কি আছে? রম, রাইট? তো রমকে যেটাকে আমরা বলি কি হার্ড ডিস্ক। তো রমের মধ্যে তোমার ওই গানটা সেভ আছে। তো রম থেকে এই ফাইলটা প্রথমে কোথায় যাবে? তোমার কম্পিউটারের র্যামের মধ্যে যাবে। ওকে, তো র্যাম থেকে ওই ফাইলটা যাবে হলো ক্যাশ মেমোরিতে। ক্যাশ মেমোরি থেকে যায় রেজিস্টার মেমোরিতে। দেন রেজিস্টার মেমোরি থেকে এটা যাবে হলো প্রসেসরে। দেন ডাটাটা প্রসেস হবে, তুমি আউটপুট পাবা। তো আমাদের কম্পিউটারে আমরা কি জানি যে সিপিইউ থাকে, রাইট? সিপিইউর ফুল ফর্ম কি? যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। দ্যাটস মিন একটা ইউনিট যেখানে কি হবে, যে সব প্রসেসিং গুলো হবে। মানে আমার কম্পিউটার বা আমার সফটওয়্যার কি কাজ সম্পাদন করবে সেটা নির্দিষ্ট করে কে? সিপিইউ বা এই ডিভাইসটার মধ্যেই নরমালি কাজগুলো পারফর্ম হয়। এখন এই যে প্রসেসর পর্যন্ত যে ডাটাটা আমার যাবে প্রসেস হওয়ার উদ্দেশ্যে, তো প্রসেসর পর্যন্ত যাওয়ার পূর্বে এই যে এতগুলা রম, র্যাম, ক্যাশ, রেজিস্টার, এগুলো আসলে সবগুলো কি মেমোরি। তো এই যে মেমোরিগুলা, এই মেমোরিগুলা কি হয়, যে এতগুলা মেমোরি আমার কেন দরকার? এখানে নরমালি মেমোরি হলো দুই প্রকার। একটা হলো কি স্থায়ী মেমোরি, আর একটা হলো অস্থায়ী বা যেটাকে বলা হয় ভোলাটাইল, আর একটা হলো নন ভোলাটাইল। তো মেমোরি মেইনলি দুই প্রকার, একটা হলো কি ভোলাটাইল, আর একটা হলো নন ভোলাটাইল। তো ভোলাটাইল মিন্স হলো অস্থায়ী, ঠিক আছে? ভোলাটাইল মিন্স কি অস্থায়ী মেমোরি, আর নন ভোলাটাইল হলো কি স্থায়ী মেমোরি। তাহলে তোমাকে মনে রাখতে হবে মেমোরি হলো দুই প্রকার, একটা হলো কি ভোলাটাইল আর একটা হলো নন ভোলাটাইল। তো এখান থেকে এই রম যেটা, সেটা হলো কি একটা নন ভোলাটাইল মেমোরি বা স্থায়ী মেমোরি। এটাকে আরেকভাবে বলা যায়, যেমন অস্থায়ীকে বলা যেতে পারে অনুদ্বায়ী মেমোরি, ঠিক আছে? অনুদ্বায়ী মেমোরি, এটাকে বলা হয় উদ্বায়ী মেমোরি। সো রম হলো কি একটা কি নন ভোলাটাইল বা স্থায়ী মেমোরি। বিকজ আমরা হার্ড ডিস্কে যখন একটা ফাইল যখন সেভ করে রাখি, ফাইলটা কিন্তু পার্মানেন্টলি সেভ হয়ে থাকে। আমার কম্পিউটার আমি যদি 10 বছর পর যদি অন করি, তাও আমার কম্পিউটার ওই ফাইলটা আমি ফেরত পাবো, আমার ফাইলটা অটোমেটিক্যালি ডিলিট হবে না। কিন্তু এই যে র্যাম, ক্যাশ, রেজিস্টার, এই যে মেমোরিগুলা, এগুলো হলো কি ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরি হলো যখন আমার কম্পিউটারটা অফ করে দিব বা কম্পিউটারটা একবার অফ হয়ে অন হবে, সাথে সাথে এই মেমোরিগুলো সবগুলো ব্ল্যাঙ্ক হয়ে যায়। সে এগুলা কি করতে পারে না, ডাটাগুলোকে হোল্ড করে রাখতে পারে না। তাহলে এই মেমোরিগুলোর আসলে প্রয়োজনীয়তা কি? প্রয়োজনীয়তাটা হলো যে রম হলো অনেক স্লো একটা মেমোরি, প্রসেসর অনেক ফাস্ট কাজ পারফর্ম করে। তো এত স্লো মেমোরি এত ফাস্ট প্রসেসরের সাথে তো কমিউনিকেশন করতে পারবে না। তো রোম কি করে, তার চেয়ে ফাস্টার মেমোরি র্যামের কাছে ডাটা ট্রান্সফার করে দেয়, র্যাম হলো ক্যাশের কাছে দেয়, ক্যাশ হলো রেজিস্টারের কাছে, রেজিস্টার প্রসেসরের সাথে কমিউনিকেশন করে। তো আমাদের কম্পিউটারে যে নর্মালি আমরা বাসা বাড়িতে যে কম্পিউটারগুলো ইউজ করি, সেগুলোতে আমরা দেখি কি যে রম থাকে কত 512 জিবি, কারো থাকে 1 টেরাবাইট, 2 টেরাবাইট হার্ড ডিস্ক। দেন র্যাম থাকে কত 8 জিবি, 16 জিবি। র্যামের পরে ক্যাশে যদি আসি, ক্যাশ থাকে 10 এমবি, 15 এমবি। আস্তে আস্তে কি হচ্ছে, সাইজটা কিন্তু ছোট হচ্ছে। তো ক্যাশের সাইজটা তুমি কি করে জানবা? তোমার যে প্রসেসর যেটা আছে, ওই প্রসেসরের ডিটেলস গেলে তুমি লেখা ওখানে দেখতে পারবা, লেখা থাকে যে এত এমবি ক্যাশ, ঠিক আছে? দেন রেজিস্টার মেমোরি 100 কেবি, 200 কেবি এরকম থাকে। দেন প্রসেসর। ওকে, তাহলে এই যে মেমোরিগুলা আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের মেমোরি সাইজটা কি হচ্ছে, আস্তে আস্তে ছোট হয়। তো মেমোরি সাইজগুলো আস্তে আস্তে ছোট হয়, কিন্তু স্পিডটা কি হয়, ফাস্টার হয়। প্রাইসটা কি হয়, ফাস্ট মানে বেশি হয়। যত আমি রমের চাইতে র্যামের প্রাইসটা বেশি। দেখা যায় একটা 1 টেরাবাইট একটা হার্ড ডিস্কের প্রাইস মনে করো 3 to 5K এর মতো, কিন্তু সে জায়গায়
একটা র্যাম 4 GB, একটা র্যামের প্রাইস হয়ে যায় 3 to 4K। তো কই 1 টেরাবাইট মানে কত জিবি? 1024 GB। সো 1024 GB রমের প্রাইসে তুমি মাত্র 4 GB র্যাম পাচ্ছ। তাহলে একটা হিউজ ডিফারেন্স না প্রাইসের? তো এরকম ক্ষেত্রে প্রাইসগুলো আস্তে আস্তে বাড়তে থাকে, কজ যে মেমোরি পারফরমেন্স যত ফাস্টার, সেই মেমোরি প্রাইসটাও একটু বেশি হয়। এখন আসো, আমরা তো এখানে এই যে কয়টা মেমোরি দেখলাম, এই কয়টা মেমোরির বাইরেও আমাদের আরো কয়েকটা মেমোরি আছে যেগুলো আমরা রিয়েল লাইফে শুনে থাকি। যেমন তোমরা হয়তো শুনেছো যে ভার্চুয়াল মেমোরি বা ভার্চুয়াল র্যাম। ভার্চুয়াল র্যাম আসলে কি জিনিস? এই যে বর্তমানে বিভিন্ন ফোনের মধ্যে দেয়া থাকে, রাইট, যে ভার্চুয়াল র্যাম 3 GB প্লাস বিল্ট ইন, সাপোজ ধরো র্যাম আছে 4 GB, টোটাল 7 GB র্যাম। তো এই যে জিনিসগুলা, যে ভার্চুয়াল র্যাম জিনিসটা আসলে কি? ভার্চুয়াল র্যামটা হলো কিছুই না, জাস্ট তোমার রম থেকে একটা স্পেসিফিক একটা জায়গা নিবে, 3 GB একটা জায়গা, সেখান থেকে সে রিজার্ভ করে রাখবে। এই র্যাম যেটা, র্যাম হলো সাপোজ ধরো 4 GB, তো 4 GB র্যাম যদি বিজি থাকে কোনো কারণে, কোনো একটা কাজ করতে বিজি আছে, র্যামের মধ্যে স্পেস আর ফাঁকা নাই, তখন যেটা করবে, ওই রমের মধ্যে ওই যে রিজার্ভ করা যে 3 GB জায়গাটা যেটা ছিল, সেটাকে র্যাম ইউজ করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। কিন্তু এর মানেই তো এই না যে র্যাম যে স্পিডে কাজ করবে তোমার ভার্চুয়াল র্যাম সেম স্পিডে কাজ করবে। এটা তো জাস্ট কিছুই না, রমের একটা স্পেসিফিক একটা জায়গা যেটাকে তুমি র্যাম হিসেবে ইউজ করতেছো। রমের স্পেসটা কিন্তু রমের, কিন্তু ইউজ করতেছো তুমি কি হিসাবে? র্যাম হিসাবে। সো কখনো ভার্চুয়াল র্যাম রিয়েল মানে অ্যাকচুয়াল যে র্যাম, ওটার মতো কিন্তু স্পিডে কাজ করে না। এই ক্যাশ যেটা, ক্যাশটা আবার নর্মালি দুই রকমের হয়। একটা হলো ক্যাশ লেভেল 1 আর একটা হলো ক্যাশ লেভেল 2। ঠিক আছে? তো ডাটাগুলো নর্মালি প্রথমে যা হলো ক্যাশ লেভেল 1 এ, দেন হলো ক্যাশ লেভেল 2 তে, তারপরে যায় রেজিস্টারে। তো হয়তো ডিটেইলস আর এখানে লিখি নেই যদিও। তো জাস্ট একটু এই যে ডায়াগ্রামটা আমি যেটা ফ্লোটা দেখালাম একটু মাথায় রাখবা, যে অনেক সময় আমাদের রিয়েল লাইফে কিন্তু আমরা একটা প্রবলেম ফেস করি, যে অনেকে জিজ্ঞেস করে যে সাপোজ ধরো আমার কম্পিউটারটা স্লো করতেছে, তোমার ছোট ভাই বোন বা কাজিনস কেউ একটু জিজ্ঞেস করলো যে আমার কম্পিউটারটা অনেক স্লো করতেছে, তো আমি আসলে কি করব, কি করলে আমার কম্পিউটারটা ঠিক হয়ে যাবে? তো অনেকে নর্মালি সাজেস্ট করে কি যে র্যাম বাড়ালে কম্পিউটার ফাস্টার হয়ে যাবে। আসলেই কি শুধু র্যাম বাড়ালে কম্পিউটার ফাস্টার হবে? তা তো না। তোমার র্যামের পাশাপাশি ক্যাশ মেমোরি তো বেশি লাগবে, রেজিস্টারও বেশি থাকা লাগবে, প্রসেসরও হাই পারফরমেন্স থাকা লাগবে, তাহলেই তো পসিবল। তো অ্যাকচুয়ালি কম্বিনেশনটা তোমাকে খেয়াল করতে হবে যে কম্বিনেশনটা আসলে কেমন আছে। তো কম্বিনেশনটা একটা প্রপার একটা কম্বিনেশন যখন থাকবে, তখনই কিন্তু তোমার ডিভাইসটা ভালো একটা কাজ পারফর্ম করতে পারবে। সো এটা গেল জাস্ট এই যে মেমোরিগুলো সম্পর্কে তোমাদেরকে একটা বেসিক একটা আইডিয়া দিলাম। এখন আমরা আমাদের আজকের পরে একটু ফিরে আসি যে অনুবাদক প্রোগ্রাম। তো অনুবাদক প্রোগ্রাম, অনুবাদ, অনুবাদ এর বাংলা, এটা তো একটা বাংলা ওয়ার্ড, রাইট? তো অনুবাদের ইংলিশ কি? ট্রান্সলেট, তাই না? তো অনুবাদক মানে কি? ট্রান্সলেটর। তো অনুবাদক প্রোগ্রাম মানে হলো কি? ট্রান্সলেটর প্রোগ্রাম। তো আমরা ট্রান্সলেটর কথাটার সাথে কিন্তু সবাই কম বেশি পরিচিত, আমরা ট্রান্সলেটর ইউজ করি, রাইট? গুগল ট্রান্সলেটর। তো গুগল ট্রান্সলেটর দিয়ে আমরা কি করি, যে অনেক সময় একটা ইংলিশ একটা সেন্টেন্স আমি বুঝতেছি না, আমরা ওটাকে কি করি, যে বাংলা কনভার্ট করার জন্য ইংলিশ টু বাংলা ট্রান্সলেটর ইউজ করি। বা অনেক সময় সাপোজ একটা পোস্ট দেখলাম চাইনিজ ভাষায়, ওটাকে আমি বাংলায় কনভার্ট করতে চাচ্ছি, তো ওটাকে কি করব আমরা, ওই যে গুগল ট্রান্সলেটর ইউজ করে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজকে মানে অন্য ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারি। তো আমরা এখানে নর্মালি এই ট্রান্সলেটরকে ইউজ করি কি করার জন্য, সাপোজ ধরো মানে ইন জেনারেল এটা ইউজ করি যে অন্য যে কোনো ভাষাকে বাংলা ভাষা কনভার্ট করার জন্য, বোঝার জন্য, রাইট? তো এখন কম্পিউটার, আমরা জানি যে কম্পিউটার কি বোঝে? শুধুমাত্র মেশিন ভাষা, তাই না? কম্পিউটার বোঝে কি? মেশিন ভাষা। এখন আমরা যে কোডগুলো যে লিখি, যেমন সি ভাষায় হতে পারে, সি প্লাস প্লাস হতে পারে, জাভা হতে পারে, তারপরে হতে পারে পাইথন, ঠিক আছে, অ্যালগল, ফোরটন, ঠিক আছে, এরকম অনেকগুলা ল্যাঙ্গুয়েজ আছে। তো আমি যে কোনো ল্যাঙ্গুয়েজে একটা কোড লিখতে পারি, তো আমার এই কোডটা কম্পিউটারকে তো বোঝাতে হবে। কম্পিউটার তো 0 এবং 1 ছাড়া কিছু বোঝে না, তাহলে কম্পিউটার কি করে বুঝবে? আমি একটা, এগুলো প্রত্যেকটা কি এক একটা ইন্ডিভিজুয়ালি প্রোগ্রামিং ভাষা। ওই যে বাংলা, হিন্দি, চাইনিজ এরকম হলো, এগুলাও এক একটা ইন্ডিভিজুয়ালি ভাষা। তাহলে এই ভাষাগুলোকে কি করতে হবে? মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নিতে হবে। এই কনভার্টের কাজটা করবে হলো
একটা প্রোগ্রাম যেটাকে বলা হবে কি অনুবাদক প্রোগ্রাম। তাহলে এই যে অনুবাদক প্রোগ্রাম, এটার কাজটা হলো কি যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে। তাহলে অনুবাদক প্রোগ্রামের ডেফিনেশনটা কি দেয়া যাবে? যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করার জন্য যে প্রোগ্রাম ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? অনুবাদক প্রোগ্রাম। তাহলে আমরা এরকম বলতে পারি যে যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করার জন্য মেশিন ভাষায় রূপান্তর করার জন্য যে প্রোগ্রাম ব্যবহৃত হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। বা যে প্রোগ্রাম উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে। এখন উৎস প্রোগ্রাম আর বস্তু প্রোগ্রাম জিনিসটা কি? উৎস প্রোগ্রাম, রাইট? আমরা মেশিন ভাষায় যে কোডগুলো লেখা হয় সেগুলোকে বলা হয় অবজেক্ট কোড। ওকে, অবজেক্ট কোড। আর যেটাকে আমি কনভার্ট করতেছি অবজেক্ট কোডে সেটাকে বলা হয় সোর্স কোড। আমার সোর্সটা কি? কাকে আমি কনভার্ট করতেছি? নরমালি মেশিন ল্যাঙ্গুয়েজকে অন্যান্য ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য অনুবাদক প্রোগ্রামটা ব্যবহৃত হয় না, ঠিক আছে? মেশিন এই অনুবাদক প্রোগ্রামটা সবচেয়ে বেশি ইউজ করা হয় নরমালি যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় শুধুমাত্র রূপান্তর করার জন্যই। তাহলে সোর্স কোড যেটাকে আমি কনভার্ট করতে চাচ্ছি, অবজেক্ট কোড যেটাতে আমি কনভার্ট করতে চাচ্ছি, অবজেক্ট কোড হলো মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা। তো আমরা যখন সি দিয়ে আমরা যখন প্রোগ্রামিং গুলা করব, আমরা দেখতে পারবো যে সাপোজ ধরো আমি যদি একটা ফাইলের নাম যখন সেভ করব, আমি যদি ফাইলের নামটা সেভ করি a.cpp নামে নরমালি ফাইলগুলো সেভ হয়, ঠিক আছে? তো a.cpp যখন ফাইলটা সেভ করব, এটাকে যখন আমরা বিল্ড করি, বিল্ড করা মানে হলো যখন আমি এটাকে মেশিন ভাষায় যখন কনভার্ট করে নিব, দেখবো যে অটোমেটিক্যালি ওইখানে a.o নামে একটা ফাইল তৈরি হয়ে যায় যেটা হলো অবজেক্ট ফাইল। এই অবজেক্ট ফাইলের মধ্যেই নরমালি কি থাকে? আমাদের এই মেশিন ল্যাঙ্গুয়েজের কোডটা থাকে। দেন আরেকটা ফাইল তৈরি হবে a.exe। এই exe ফাইল মানে কি? এটা হলো একটা অ্যাপ্লিকেশন বা এক্সিকিউটেবল ফাইল, যেটাকে বলা হয় কম্পিউটারের অ্যাপ্লিকেশন। যেমন অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে কি আছে? এপিকে, ওটা হলো কি অ্যান্ড্রয়েড অ্যাপস এর এক্সটেনশন। একই রকম ভাবে কম্পিউটারের যে অ্যাপস যেগুলো আছে, কম্পিউটারের যে সফটওয়্যার, ওই সফটওয়্যারগুলোর এক্সটেনশন হলো কি .exe। তাহলে এই যে তিনটা ফাইল জেনারেট হয়ে যাবে, একটা হলো সফটওয়্যার ফাইলটা, একটা হলো অবজেক্ট ফাইল বা মেশিন ল্যাঙ্গুয়েজের কোডটা, আর একটা হলো সোর্স কোড যেটাতে আমি কোডগুলো লিখছি। ওকে, তো এখন আসো এখানে তাহলে আমরা অনুবাদক প্রোগ্রাম জিনিসটা আই হোপ তোমরা বুঝতে পারছো। এখন আসো এই অনুবাদক প্রোগ্রাম মেইনলি তিন প্রকার। ওকে, তো অনুবাদক প্রোগ্রাম হলো কয় প্রকার? তিন প্রকার। আমি তিন প্রকারের নাম লিখে দিচ্ছি। অনুবাদক প্রোগ্রাম হলো তিন প্রকার। একটা হলো কম্পাইলার, একটা হলো ইন্টারপ্রেটার, আর একটা হলো অ্যাসেম্বলার। কম্পাইলার, ইন্টারপ্রেটার, আর একটা কি বললাম? অ্যাসেম্বলার। তো কম্পাইলার, ইন্টারপ্রেটার, এই দুটার পার্থক্য অনেকবার কিন্তু পরীক্ষায় 3 থেকে 4 মার্কের জন্য আসে, অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো আমি এগুলো সম্পর্কে একটু আলোচনা করতেছি, সমস্যা নাই। আগে অ্যাসেম্বলারটা একটু আলোচনা করে ফেলি। অ্যাসেম্বলারটা নরমালি 1 থেকে 2 মার্কের জন্য আসে। তো অ্যাসেম্বলারের এই যে অ্যাসেম্বলি একটা ল্যাঙ্গুয়েজ ছিল আমাদের, রাইট? দ্বিতীয় প্রজন্মের একটা ল্যাঙ্গুয়েজ ছিল যেটার নাম কি ছিল? অ্যাসেম্বলি। তো অ্যাসেম্বলি আর অ্যাসেম্বলার, এই দেখো এসএমবিএল এটুকু পর্যন্ত কিন্তু সেম আছে, রাইট? একটা শেষে ওয়াই, একটা শেষে ইআর, এটুকুই পার্থক্য। তো
তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য যে অনুবাদক প্রোগ্রামটা ব্যবহার করা হয় তাকে বলা হয় অ্যাসেম্বলার। আই হোপ মনে থাকবে যে অ্যাসেম্বলি ভাষায় লিখিত কোডকে মেশিন ভাষায় রূপান্তর করার জন্য যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? অ্যাসেম্বলার। জাস্ট এটুক জানলেই হবে, অ্যাসেম্বলারের ডেফিনেশনটা জানলেই হবে, অ্যাসেম্বলার সম্পর্কে আর তেমন কিছু পড়তে হবে না। এখন আসি কম্পাইলার ও ইন্টারপ্রেটার, এই দুটার মধ্যে পার্থক্য, অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অনেকবার আসে পরীক্ষায়। তাহলে এই দুটার মধ্যে পার্থক্যটা আসলে কি? তো কম্পাইলার এবং ইন্টারপ্রেটার এই দুটার মধ্যে পার্থক্য যদি আমি বলতে চাই, তাহলে ফার্স্ট অফ অল যেটা, যে কম্পাইলার কি করে, যে সম্পূর্ণ একটা কোডকে, তুমি সাপোজ ধরো 10-15 লাইনের একটা কোড লিখলা, তোমার কম্পাইলার কি করবে, সম্পূর্ণ কোডটাকে একবারেই মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিবে সম্পূর্ণটাকে। ইন্টারপ্রেটার কি করবে, লাইন বাই লাইন এক্সিকিউট করবে, মানে লাইন বাই লাইন মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। কম্পাইলার কি করবে, সম্পূর্ণ কোডের মধ্যে যতগুলা ভুল আছে সবগুলা ভুল তোমাকে একবারে শো করে দিবে। ইন্টারপ্রেটার একটা লাইন চেক করবে, ওই লাইনের মধ্যে ভুল পাবে, সে হোল্ড করে থাকবে, তুমি এটাকে কারেকশন করবা, দেন সে পরের লাইনটা আবার চেক করবে। কম্পাইলারের মেমোরি বেশি লাগবে, কেন? কম্পাইলার কি করতেছে, পুরো কোড নিয়ে একবারে চেক করতেছে, তাই তার সময়টা, মানে মেমোরিটা একটু বেশি লাগবে। ইন্টারপ্রেটার মাত্র এক লাইন নিয়ে কাজ করতেছে, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি একটা লাইন নিয়ে চিন্তা করতেছে, তার কি হবে, মেমোরি কম লাগবে। কম্পাইলারের সময় কি হবে, বেশি লাগবে, কারণ কি, সে সম্পূর্ণ কোডটাকে একবারে অ্যানালাইসিস করতেছে। ইন্টারপ্রেটার লাইন বাই লাইন অ্যানালাইসিস করতেছে, তাই তার সময় কম লাগবে। ইউজার ফ্রেন্ডলি হবে কোনটা, মানুষ ব্যবহার করে সুবিধা পাবে কোনটা? অবশ্যই কম্পাইলার। কারণ কি আছে, যে কম্পাইলার কি করতেছে, সাপোজ 10 লাইনের একটা কোডের মধ্যে তুমি 8 লাইনে সেমিকোলন দাও নাই, বা ধরো সব প্রিন্টএফ এর পি বড় হাতে দিয়ে রাখছো, বা ধরো কিছু একটা এরকম ভুল করছো, কম্পাইলার কি করবে, একবারে তোমাকে বলে দিবে যে 1 নাম্বার লাইনে এই ভুল হয়েছে, 2 নাম্বার লাইনে এই ভুল, 3 নাম্বার লাইনে এই ভুল, সব ভুলগুলো তোমাকে একবারে শো করে দিচ্ছে। কিন্তু ইন্টারপ্রেটার এক লাইন কারেকশন করলা, আবার বলবে দ্বিতীয় লাইনে এই সমস্যা, আবার কারেকশন করলা, আবার রান করবা, মানে বারবার তোমাকে কাজ করায় নিচ্ছে ইন্টারপ্রেটার। কম্পাইলার যেটা করে, যে একটা কোডকে যখন তুমি একবার কম্পাইল করে নিবা, তুমি ওটাকে বারবার রান করে ইউজ করতে পারবা, মানে প্রত্যেকবার কোডটাকে ইউজ করার পূর্বে কম্পাইল করার দরকার হয় না। কিন্তু একটা কোডকে যদি তুমি ইন্টারপ্রেটার ইউজ করে যদি কাজটা করে থাকো, তাহলে ওইটা কোডটাকে রান করার পূর্বে বারবার ইন্টারপ্রেটার দিয়ে কি করে নিতে হয়, অনুবাদক প্রোগ্রাম যেটা ইন্টারপ্রেটার, সেটা দিয়ে অনুবাদ করে নিতে হয়। তো এই দুটার মধ্যে ডিফারেন্স আছে অনেকগুলা, তো এই দুটার মধ্যে ডিফারেন্সটা অবশ্যই পড়বা, এই দুটার মধ্যে ডিফারেন্স অনেক ইম্পর্টেন্ট। ওকে, তো কম্পাইলার এবং ইন্টারপ্রেটার মধ্যে পার্থক্যটা পড়ে নিবা। তো অনুবাদক প্রোগ্রাম, এখান থেকে মেইনলি পড়বা হলো ডেফিনেশন, আমি একবার বলে দিই কি কি পড়বা। অনুবাদক প্রোগ্রাম কাকে বলে, অ্যাসেম্বলার কাকে বলে, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুটার মধ্যে পার্থক্য। ওকে, সো আই হোপ আজকের ভিডিও টিউটোরিয়ালটা তোমরা বুঝতে পারছো। তো নেক্সট ভিডিও থেকে আমরা শুরু করে দিব ফ্লোচার্ট অ্যালগরিদম। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।